হায়দ্রাবাদ, এক হারিয়ে যাওয়া স্বাধীনতার গল্প। 1947 সাল, উপমহাদেশের বুকে এক নতুন ভোর। ভারত ও পাকিস্তান, দুটি নবজাত রাষ্ট্রের উল্লাস। কিন্তু মাঝখানে দাঁড়িয়ে ইতিহাসের ছায়ায় ঢাকা এক রাজ্য, হায়দ্রাবাদ। সে চায়নি যুদ্ধ, চায়নি বিভাজন, চেয়েছিল স্বাধীনতা। কিন্তু ইতিহাস কখনো শুধু সত্য দিয়ে লেখা হয় না, লেখা হয় শক্তির কলমে, বন্দুকের কালি দিয়ে। হায়দ্রাবাদ, এক রাজ্য যেখানে মুসলিম নিজাম শাসন করতেন, কিন্তু জনসংখ্যার সিংহভাগ ছিল হিন্দু। নিজাম বলেছিলেন, আমি ভারতেও যাব না, পাকিস্তানেও যাব না, আমি স্বাধীন থাকব। কিন্তু ভারত, সে প্রস্তুত ছিল না এমন আত্মমর্যাদা সহ্য করতে। এভাবেই হায়দ্রাবাদ হয়ে উঠেছিল ভারতের চোখের কাঁটা। আজ ফিরি এক ভুলে যাওয়া রাজ্যের দিকে, একসময়ের দক্ষিণ ভারতের মুক্তা সমৃদ্ধ আলাদা এক সত্তা, হায়দ্রাবাদ। 1591 সাল, দক্ষিণ ভারতের বুক চিরে মুসি নদীর কোল ঘেঁষে দাঁড়ায় এক নগরী, হায়দ্রাবাদ। স্থপতি ছিলেন মোহাম্মদ কুলি কুতুব শাহ, যিনি স্বপ্ন দেখেছিলেন পারস্য স্থাপত্য আর ভারতীয় মাটির সংমিশ্রণে অলঙ্কৃত এক নতুন সভ্যতার। চারমিনার যার হৃদয়, মুক্তার বাজার যার আত্মা। কুতুব শাহী রাজবংশের পতনের পর 1724 সালে মুঘলদের জাহাজ থেকে নিজেকে আলাদা করেন আসফ জাহ। নিজেকে ঘোষণা করেন হায়দ্রাবাদের নিজাম এবং শুরু হয় আসফ জাহী শাসনকাল, যা চলে প্রায় 2 শতাব্দী। হায়দ্রাবাদ ছিল উপমহাদেশের সবচেয়ে বড় ও ধনী রাজ্যগুলোর একটি। আয়তনে প্রায় 82,000 বর্গমাইল, আজকের তেলেঙ্গানা, কর্ণাটক ও মহারাষ্ট্রের অংশ জুড়ে। প্রাকৃতিক সম্পদে ভরপুর, কৃষি, হীরা, তুলা ও চামড়া শিল্পে অগ্রগামী। নিজস্ব মুদ্রা, ব্যাংক, রেল, ডাক, আইন, সেনাবাহিনী, এমনকি বিমান সংস্থাও ছিল। নিজাম ছিলেন তৎকালীন বিশ্বের ধনীতম ব্যক্তি, যার ব্যক্তিগত হীরক জগানহার আজও বিশ্বের অন্যতম বৃহত্তম হীরা। রাজশক্তির পাশাপাশি হায়দ্রাবাদ ছিল সাংস্কৃতিক মহাসাগর। উর্দু, ফার্সি, তেলুগু, আরবি ভাষায় সাহিত্য চর্চা, শিল্প, সঙ্গীত, গবেষণায় অনন্য এক তমস্যাবিহীন দীপ্তি। উপমহাদেশের অন্যান্য রাজ্যগুলোর মতো হায়দ্রাবাদও টিকে থাকার জন্য ব্রিটিশদের সাথে চুক্তি করতে বাধ্য হয়। 1798 সালে হায়দ্রাবাদ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সই করে সাবসিডিয়ারি অ্যালায়েন্স চুক্তি, যার স্থপতি ছিলেন লর্ড ওয়েলেসলি। এই চুক্তিতে নিজামকে বলা হয়, ব্রিটিশ সেনাবাহিনী রাখতে হবে নিজ খরচে, বিদেশ নীতি ও সামরিক সিদ্ধান্তে স্বাধীনতা থাকবে না, ব্রিটিশ রেসিডেন্ট থাকবে হায়দ্রাবাদের রাজপ্রাসাদে। এই চুক্তির ফলে হায়দ্রাবাদ স্বাধীন ছিল নামে, কিন্তু কার্যত এক ছায়া শাসনে আবদ্ধ। তবু নিজামদের কৌশলী আচরণ, ব্রিটিশদের আনুগত্য তাদের রাজ্য রক্ষা করে দেয় 1857, 1919, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধেও। 15 আগস্ট 1947, ভারত বিভক্ত হলো। একদিকে ভারত, অন্যদিকে পাকিস্তান। 563টি দেশীয় রাজ্যকে বলা হয়। তারা চাইলে ভারত, পাকিস্তান অথবা স্বাধীনতা বেছে নিতে পারে। নিজাম ওসমান আলী খান বললেন সোজা সাপটা, হায়দ্রাবাদ কারো অধীনে যাবে না, আমরা স্বাধীন ছিলাম, স্বাধীন থাকব। স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট স্বাক্ষর হয় ভারতের সঙ্গে। 1 বছরের জন্য স্থিতাবস্থা বজায় থাকবে। নিজাম ওসমান আলী খান আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার চেষ্টা করেন, পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেন, জাতিসংঘে বিষয়টি তোলার পরিকল্পনা করেন, নিজস্ব সেনাবাহিনী গড়ে তোলেন এক নিজস্ব স্বেচ্ছাসেবী বাহিনী। স্বাধীন সার্বভৌম হায়দ্রাবাদে ঘটে যাওয়া কিছু ঘটনাকে ভারতীয় মিডিয়া সাম্প্রদায়িক সন্ত্রাস বলে অপপ্রচার চালায়। ভারতের চোখে এটা ছিল সাবভার্সিভ। ভারতের কেন্দ্রস্থলে একটা মুসলিম স্বাধীন রাষ্ট্র, এটি যেন ভারতের গলার কাটা। 13 সেপ্টেম্বর 1948 শুরু হয় অপারেশন পোলো। এটি পুলিশ অ্যাকশন নয়, এটি ছিল এক পরিপূর্ণ সামরিক অভিযান, যার নির্দেশ এসেছিল জওহরলাল নেহেরু ও সর্দার বল্লভভাই প্যাটেলের অফিস থেকে। ভারত 4 দিক থেকে হায়দ্রাবাদ ঘিরে ফেলে। পশ্চিমে সোলাপুর, উত্তরে নাগপুর, দক্ষিণে মাদ্রাজ, পূর্বে উড়িষ্যা। 40,000 সৈন্য, ট্যাঙ্ক, কামান, যুদ্ধ বিমান। হায়দ্রাবাদের ক্ষুদ্র ও দুর্বল বাহিনী প্রতিরোধ করতে পারেনি। 7 সেপ্টেম্বর মাত্র 5 দিনের মধ্যে ভারতীয় বাহিনী নিজামের বাহিনীকে পরাজিত করে এবং আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের স্বাধীনতা কেড়ে নেয় ভারত।
তবে সবচেয়ে ভয়াবহ অংশ ছিল এরপর দাঙ্গা ও গণহত্যা। 3 দিন রক্তে রঞ্জিত হয়েছিল রাজ্যের মাটি, আর ভারতীয় সরকার সেই রক্তকে ঢেকে দিয়েছিল নিঃশব্দে। অভিযোগ রয়েছে সেনা অভিযান চলার সময় ও পরে হাজার হাজার মুসলিমকে হত্যা করা হয়। পণ্ডিত সুনীত চক্রবর্তী ও পুরুষোত্তম ত্রিকান্দিয়া করের নেতৃত্বে গঠিত সরকারি তদন্ত কমিশন সুন্দরলাল কমিটি রিপোর্ট বলেছিল 20,000 থেকে 40,000 মুসলিম নিহত হয়েছেন এই অভিযানে। যদিও সরকার এই রিপোর্ট গোপন রাখে দীর্ঘকাল। ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল এটি একটি ইন্টিগ্রেশন, কিন্তু বাস্তবে এটি ছিল একটি স্বাধীন রাষ্ট্রকে সামরিক শক্তিতে দমন করা, যার জনগণের ইচ্ছা, আন্তর্জাতিক আইন, এমনকি ন্যায় বিচারকেও উপেক্ষা করা হয়েছে। এক অস্ত্রহীন রাজা দাঁড়িয়েছিল অহিংসভাবে, আর হিংসার রাষ্ট্র তাকে করে নিল গ্রাস। কেমন হতো যদি হায়দ্রাবাদ ভারতভুক্ত না হতো? তবে হয়তো উপমহাদেশে গড়ে উঠত আরেকটি স্বাধীন রাষ্ট্র, যেখানে প্রাচীন ঐতিহ্য, আধুনিক প্রশাসন আর কূটনীতির গাঁথনি মিলত একসাথে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন মাত্রা আসত। ভারত ও পাকিস্তানের মাঝে এক ব্যালেন্সিং পাওয়ার রূপে আবির্ভূত হতো হায়দ্রাবাদ। ভারতীয় ফেডারেল কাঠামোর বিরোধী এক মডেল হয়ে উঠত। কিন্তু ইতিহাস অনুমতি দিল না ছোট এক ভূখণ্ডকে স্বাধীনভাবে বাঁচতে। হায়দ্রাবাদ হারিয়ে গেছে কেবল ইতিহাসে নয়, সেই ঘটনার ধোঁয়া আজও উঠছে পদ্মার কুল ছুঁয়ে। বাংলাদেশ 1971 সালে রক্তে কেনা স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু স্বাধীনতা মানেই কি সম্পূর্ণ সার্বভৌম সিদ্ধান্ত? আজ যখন ট্রানজিট, তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা, জল সীমা নিয়ে প্রশ্ন ওঠে, তখন কেউ কেউ বলে আমরা কি হায়দ্রাবাদের মতো একটি রাজনৈতিক কৌশলের শিকার হচ্ছি? হায়দ্রাবাদ ছিল ভারতের বুকের ভেতরে আটকে থাকা এক রাজ্য। বাংলাদেশও ঘিরে রয়েছে ভারতের সীমান্ত দিয়ে 4096 কিলোমিটার, পৃথিবীর অন্যতম দীর্ঘ সীমান্ত। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ঘিরে রেখেছে বাংলাদেশকে। এই ঘেরাও মানেই শুধু ভূখণ্ড নয়, রাজনৈতিক প্রভাব, সামরিক ঘনিষ্ঠতা, কূটনৈতিক চাপ, সব দিক থেকেই বাংলাদেশ যেন এক কোল্ড ওয়ার কাঠামোর ভেতরে বন্দী। ভারত বলে বাংলাদেশ সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, কিন্তু হায়দ্রাবাদেও তারা বলেছিল আমরা শুধু স্থিতি চাই। তারপর এলো কামান, এলো ট্যাঙ্ক। আজ বাংলাদেশে সীমান্তে নির্বিচারে গুলি, অভ্যন্তরীণ রাজনীতিতে পরোক্ষ প্রভাব, ব্যবসা বাণিজ্যে প্রতিপত্তি, সেনা প্রশিক্ষণ ও নিরাপত্তা সহযোগিতার নামে ঢুকে পড়ার সুযোগ, সব মিলে ভারত বন্ধু না নিয়ন্ত্রক, এই প্রশ্ন উঠতেই থাকে। হায়দ্রাবাদ চেয়েছিল স্বাধীন পথ, ভারত তাকে গ্রাস করেছিল সাম্প্রদায়িক দাঙ্গার অভিযোগ তুলে। বাংলাদেশ যদি নিজের স্বার্থে ভিন্ন সিদ্ধান্ত নেয়, চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়ায়, ভারতের সিদ্ধান্তে আপত্তি তোলে, প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে, তবে কি ভারতের চোখে তা বিদ্রোহ হয়ে দাঁড়াবে? স্বাধীনতা যদি হয় শুধু এক দলের চোখে শুদ্ধ, তবে গণতন্ত্র নয়, সেটা এক নিঃশব্দ গিলে ফেলা। হায়দ্রাবাদ ইতিহাস নয়, এটা একটা রাজনৈতিক ভবিষ্যৎবাণী। যদি ভূরাজনীতি বুঝে চলা না যায়, তবে স্বাধীনতা হয় কেবল একদিনের উৎসব, আর পরদিনই লেখা হয় আত্মসমর্পণের দলিল।